এই শহরের বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানাই নেই। এই 5 মিনিট আগে আকাশ পুরো পরিষ্কার ছিল, আর এখন কি প্রচন্ড বৃষ্টি। আরে यार, আমাদের না হ্যাং আউট করতে বাইরে আসাটা একদম উচিত হয়নি। দেখ তোরা কেমন আটকে পড়লাম আমরা। আরে গাইস, জাস্ট চিল ইয়ার। তোরা কি বোরিং? আরে লাইফে তো একটু অ্যাডভেঞ্চারও চাই নাকি? হে গাইস, ওই দেখ ওখানে একটা বাড়ি আছে। চল না, যতক্ষণ না বৃষ্টি থামছে ওখানেই যাই। না বাবা, আমার তো ভয় করছে ওই বাড়িটা দেখে। মনে হচ্ছে যেন কোনো ভূত আছে ওই বাড়ির মধ্যে। আরে আমি আছি তো, চল চল আমার সাথে, চল 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 চল। আরে ও কোথায় চলে গেল? হ্যাঁ, এই তো এখানেই ছিল। আরে এখানেই কোথাও থাকবে, এসব ওর পুরনো অভ্যেস। ওর কথা ছাড়। সবাই চমকে গেলে তো। আরে জস, এগুলো কি বলতো? তুই কি ভেবেছিস খালি আর কি তুই মারতে আরে পারিস? আমার 30,000 টাকার ফোন পড়ে গেল নিচে তোর জন্য। 30,000 টাকা? 300 টাকার ফোন তোরে ওটা, কি যে বলিস। আমার ফোনটা খুঁজে দে। ভাই আমরা অনেকদিন পর কিন্তু শপিং টপিং করলাম, হ্যাঁ খুব আনন্দ করলাম। তা যা বলেছো। এমনিতে তুমি শ্রেয়ার জন্য কিছু নিয়েছো? শ্রেয়ার জন্য কেন? ওর জন্মদিনের তো এখনো অনেক দেরি আছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, বার্থডে ডেটটাও মনে আছে? আরে ভাই অভিজিৎ, যেমনটা তুমি ভাবছো তেমন কিছুই নয়। না 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 না, আমি আবার কখন বললাম যে ওই রকম কিছু আছে? হ্যাঁ আরে তুমি একটা সুযোগও ছাড়ো না আমার লেজ ধরে টানার। এ দয়া এক মিনিট। সারিকা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ আরে তাই তো, সারিকাই তো। আচ্ছা, তো এই হ্যান্ডসাম ছেলেটাকে ওর সাথে। হ্যান্ডসাম ঠিকই আছে, মানে তেমন একটা হ্যান্ডসাম নয়, কিন্তু এ কে? সারিকার সঙ্গে আগে তো দেখিনি। চলো গিয়ে কথা বলি। না না ছাড়ো, বাদ দাও, বিজি মনে হচ্ছে। আরে জেনে তো আসতে হবে কার সাথে বসে আছে ও। ঠিক আছে। হ্যাঁ কিন্তু অন্য কোনো সময় যাব। এখন না, কি? এক মিনিট। ওই ব্যাপারে কি? হ্যালো, কি লাশ? একে ঘাড় মোটকে মারা হয়েছে, হাতে একটা কাটা চিহ্ন রয়েছে, এছাড়া বডিতে আর কোথাও কোনো আঘাত নেই। হ্যাঁ স্যার, আর এই জুতোতে একেবারেই মাটি লেগে নেই, কিন্তু বাড়ির সামনে অনেকটা ভিজে মাটি রয়েছে, এই দেখুন। স্যার, হতে পারে যে একে অন্য কোথাও মারা হয়েছে আর তারপর লাশটাকে এখানে এনে ফেলে দিয়েছে। পকেটে তো মোবাইলও নেই, ওয়ালেটও নেই, হয়তো খুনি ওকে ছিনতাই করার জন্যই খুনটা করেছে। স্যার, প্রতিবেশীদের সাথে কথা বলেছি, ওরা বলছে যে এই বাড়িটা বহুদিন ধরে খোলা পড়ে আছে, এখানে কেউ থাকে না। আচ্ছা, এ বাড়ির মালিক কে? স্যার, মহেন্দ্র নামের একজন লোক, ওর পরিবারে কেউ ছিল না, তাই ওর মৃত্যুর পরে এই বাড়িটা এরমই পড়ে আছে ফাঁকা। তার মানে কিছু বাজে লোক এই বাড়িটাতে নিজেদের আড্ডা বসিয়েছে। তাহলে আপনারা এখানে বৃষ্টিতে আশ্রয় নিতে এসেছিলেন? হ্যাঁ স্যার। কখন? স্যার কাল রাত্রে। তখন আমাদের ফোন করেননি কেন? স্যার, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম,
যে সিআইডি কে ফোন করব কিনা। একটা কথা সবসময় মনে রাখবেন, আইনকে সাহায্য করতে কখনো দুবার ভাববেন না। আচ্ছা, আপনারা এখানে আসার পর কাউকে দেখেছিলেন কি? না স্যার, আমরা ছাড়া এখানে আর কেউ ছিল না। স্যার, হ্যাঁ নিখিল, এই দেখুন, মনে হচ্ছে এই চিহ্নটা কারোর রক্ত দিয়ে বানানো হয়েছে। মনে হয় খুনি ইচ্ছা করে এই চিহ্নটা করেছে, সেজন্য ও এই চিহ্নটা এখানেই এঁকেছে। মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলিং এর শুরু। প্রত্যেক সিরিয়াল কিলার নিজের সিগনেচারটা রেখে যায়। হতে পারে এটাও ওই খুনিরই আইডেন্টিটি। স্যার একটা ঘড়ি পেয়েছি, অনেক পুরনো। হয়তো এই ঘড়িটা আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। আচ্ছা ডক্টর, কিছু জানতে পারলেন এই লাশের ব্যাপারে? আরে ব্যাপারটা কি অভিজিৎ? না হাই না হ্যালো, সোজা অর্জুনের মতো প্রশ্ন ছুঁড়ে দিলে। অভিজিৎ, ব্যাপারটা কি ভাই? আজ তো তুমি সারিকাকেও হাই হ্যালো করলে না। ওনাকে কি হাই আর হ্যালো বলবো? সারিকা দেবী তো আজকাল অন্য কারোর সঙ্গে লাঞ্চে একটু বেশি ব্যস্ত আছেন। আরে বলছোটা কি? কার সাথে? সেটা তো উনি নিজেই বলতে পারবেন। আজকে আমি আপনাকে সানশাইন রেস্টুরেন্টে দেখেছিলাম অন্য কারোর সঙ্গে। কে 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 ছিলেন উনি? ওহো, ও তো আমার কলেজের বন্ধু ছিল। সংযোগ, আমরা অনেক বছর বাদে দেখা করলাম। সংযোগ? সত্যি এটা তো সংযোগেরই ব্যাপার। এত বছর পর তোমার সাথে সংযোগ হয়ে গেছে। আর এটাও একটা অদ্ভুত সংযোগ যে আপনি এখনো আমাদের এই মৃত ব্যক্তির ব্যাপারে কিছু বললেন না। ও হ্যাঁ হ্যাঁ ভাই, এই লোকটির বয়স 50 বছর। এর মৃত্যু ঘাড় মটকে যাওয়ার কারণে হয়েছে, আর এর মৃত্যু হয়েছে 2 দিন হলো। আর স্যার, ওই রক্তটা কার, যেটা দিয়ে ওই লাশটার সামনে চিহ্ন দেওয়া হয়েছিল? রক্তটাও এই লোকটিরই। ডাক্তারবাবু, এটা তো খুব সোজা হিসেব। খুনি তো নিজের রক্ত ব্যবহার করবে না চিহ্ন আঁকার জন্য। থ্যাংক ইউ, অনেক বড় খবর দিয়েছো তুমি, ধন্যবাদ। আচ্ছা স্যার, এরকম কিছু আপনি বলতে পারবেন এটার ব্যাপারে, যেটা দিয়ে আমরা কোনো আইডেন্টিফিকেশন করতে পারবো? হ্যাঁ, একটা বিশেষ কথা আছে। সেটা কি? সারিকা। কি? ডক্টর সারিকা এই লোকটার আইডেন্টিটি? আরে ফ্রেডি, একটু তো বুদ্ধিমানের মতো কথা বলো। এই ব্যক্তির চোখ থেকে আমি এই লেন্স ইমপ্ল্যান্ট পেয়েছি। কিরকম লেন্স? এই লেন্সেস এরকম পেশেন্টদের দেয় যাদের চোখের ছানি মানে ক্যাটারাক্ট বা এই ধরনের অন্য কোনো চোখের রোগ থাকে। তো তার থেকে এই লোকটার ব্যাপারে কিভাবে জানা যাবে? এসো আমাদের সঙ্গে। এই ধরনের প্রত্যেকটা লেন্সে একটা বিশেষ আলাদা ধরনের সিরিয়াল নাম্বার হয়। এই দেখো, এই সিরিয়াল নাম্বারটা দেখে অভিজিৎ, এটা জানা যাবে যে এই নম্বরের লেন্স কে, কবে আর কোন হসপিটালে লাগিয়েছে। বাস আলোকে স্যার, আপনি তো কামাল করে দিয়েছেন। সচিন, এই নাম্বারটা থেকে খোঁজ নাও এই লেন্সটা কাকে লাগানো হয়েছিল। আমার খিদে পেয়েছে, আমি খাবার খেতে যাচ্ছি। সবাই খাবার খেয়ে নিয়েছে, আমি একা খেতে যাচ্ছি। স্যার, ভালো হয়েছিল যে লোকটার চোখের অপারেশন হয়েছিল, না হলে আমরা জানতেই পারতাম না যে এর নাম শঙ্কর আর আজুবানগরে থাকে। হসপিটাল রেকর্ডসে লেখা ছিল তো যে ওই লোকটা নিজের কেউ নেই। হ্যাঁ স্যার, ওর এক বউ ছিল যে কিছু বছর আগে মারা গেছে, আর এখন ওর জীবনে কোনো আত্মীয় আছে না কোনো বন্ধু বান্ধব আছে। কেমন অদ্ভুত ব্যাপার, যাকে মুখে আগুন দেওয়ার কেউ নেই তাকে কেউ কেন খুন করবে? স্যার, হতে পারে ওর কোনো বন্ধু নেই, কিন্তু শত্রু নিশ্চয়ই আছে, যার জন্য ওকে খুন করা হয়েছে।
চলুন স্যার, এসে গেছি আমরা। স্যার, খুবই অদ্ভুত ব্যাপার। শঙ্কর থাকতো আজুবা নগরে, আর খুনি ওকে নিয়ে গিয়ে ভান্ডারা নগরে মারলো। এটা কি করে হলো স্যার? হ্যাঁ পঙ্কজ, সেটা তো ঠিক। হতে পারে যে সুন্দর ভান্ডারানগর কোনো কাজে গিয়েছিল, আর খুনি সেই সময় সুযোগ পেয়েই ওর জীবন শেষ করে দিয়েছে। তোমরা দুজনে একটা ব্যাপার নোটিস করেছো? এই জায়গাটা কেমন শুনশান, না কোনো মানুষ, না কোনো গাড়ি, না তো কোনো বাচ্চাদের হই হুল্লোড়। স্যার, আমার মনে হচ্ছে এরা সবাই ছুটি কাটাতে গেছে। না, পুরো কলোনি একসাথে শহর থেকে চলে যেতে যাবে কেন? নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আর স্যার, কোনো সিকিউরিটি গার্ডও তো নেই আশেপাশে। জিজ্ঞাসাবাদ করতে চাইলেও কাকে করব? স্যার, এই দেখুন। ঠিক এইরকম চিহ্নই তো সুন্দরের লাশের কাছে ছিল। মনে হচ্ছে রক্ত দিয়ে আঁকা হয়েছে, রক্তটা শুকিয়ে গেছে। কিন্তু খুনি এই চিহ্নটা কার জন্য ছেড়ে গেছে? আমাদের জন্য। আমাদের চ্যালেঞ্জ করছে, দেখতে চাইছে আমরা ওকে আদৌ ধরতে পারি কিনা। কিন্তু স্যার, যদি তাই হয়, খুনির এই চিহ্নটা সুন্দরের বাড়ির বাইরে বানানো উচিত ছিল। এখানে কেন বানালো? এটা তো অন্য কারোর বাড়ি। সামনে সুন্দরের বাড়ি। এই আওয়াজটা কিসের? সুন্দরের বাড়ির ভেতর থেকে আসছে। স্যার, মনে হচ্ছে বাড়ির ভিতরে কেউ আছে। হতে পারে ওই খুনিটাই প্রমাণ লোপাট করতে এসেছে। সচিন, এই কে? হাত তোলো। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। তুমি কি এখানে প্রমাণ মেটানোর চেষ্টা করছিলে? আর সুন্দরকে কেন মেরেছো তুমি? সুন্দর? কে সুন্দর? সুন্দরের বাড়ির মধ্যে দাঁড়িয়ে বলছো কে সুন্দর? দেখুন, আমি তো এখানে ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছি, এই খালি বাড়িটাতে। আর আমি বুঝতে পারছি না আপনারা কি সব কথা বলছেন। খালি বাড়ি ডকুমেন্টারি? সেটা কেন? কারণ এখানে বসবাসকারী একটা পরিবার আমাকে বলেছিল যে এই বাড়িটা হন্টেড, আত্মারা থাকে এই বাড়িতে। আত্মা? হোয়াট ননসেন্স! হ্যাঁ, সেই জন্য তো সবাই এখান থেকে চলে গেছে, আর আমি আমার ক্যামেরাতে সেই আত্মাগুলোকে ক্যাপচার করতে এসেছিলাম। কি আজে বাজে কথা বলছো ভাই? আত্মাকে কি আবার ক্যামেরাতে ক্যাপচার করা যায় নাকি? কিছু বছর আগে আমি একটা টিভি সিরিয়ালে দেখেছিলাম, দুটো ছেলে আর একটা মেয়ে এই কাজটাই করে। তো আমি ভাবলাম যে আমিও একবার চেষ্টা করে দেখি না। গল্পটা বেশ ভালো। যে সামনে জেলের গড়াত্তা তুমি দেখতে পেলে, অমনি একটা বাজে গল্প আমাদেরকে শুনিয়ে দিলে, তাই না? আমি কোনো গল্প বলছি না স্যার। যদি বিশ্বাস না হয় স্যার, তাহলে আপনি এখানে বসবাসকারী কোনো পরিবারকে জিজ্ঞেস করুন না। কোথায় থাকে সেই লোকেরা? আমার বিশ্বাসই হচ্ছে না যে এখনো আপনাদের মতো অন্ধবিশ্বাসীরা রয়েছেন, যারা আত্মার ভয়ে নিজেদের বাড়িঘর দৌড় ছেড়ে অন্য কোথাও চলে গেছে। তাহলে আমরা কি করতাম স্যার? জীবনের মায়া তো সকলেরই আছে। যখন শুনলাম পাড়াটাই হন্টেড, তখন চলে যাওয়াটাই বেটার মনে করলাম। আপনি কি করে জানলেন যে এই জায়গাটা হন্টেড? গত মাসে এখানে রেন হারভেস্টিং সিস্টেম লাগানোর কাজ চলছিল। খোঁড়াখুড়ির সময় শ্রমিকেরা এখানে একটা মানুষের মাথার খুলি পেয়েছিল। কি? মানুষের খুলি? আগে হ্যাঁ, যখন আমরা রিসার্চ করলাম তখন আমরা জানতে পারলাম আগে এখানে কবরস্থান ছিল। যদি আমরা জানতাম যে আমাদের বাড়ির ভিত একটা কবরস্থানের উপর তৈরি হয়েছে, তাহলে এখানে বাড়ি আমরা কিনতাম না। ব্যাস, এই সামান্য ব্যাপারটা আপনারা জানতে পারলেন আর নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন, তাই না? ব্যাপার শুধু এইটুকুই নয় স্যার, এই ঘটনার পর এই এলাকায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। হঠাৎ টিভি চলতে চলতে বন্ধ হয়ে যেত, হঠাৎ করে লাইট চলে যেত। আর গত বৃহস্পতিবার রাতে কি হয়েছিল আপনি জানেন? রাতে 3টের সময় অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে আমরা সবাই চমকে জেগে উঠেছিলাম। আওয়াজটা কিসের?
আমার তো মনে হচ্ছে এটা তাদেরই গলার আওয়াজ, যাদের কবরের ওপর আমরা বাড়ি করেছি। হতে পারে এই সময় লোডশেডিং হবার ছিল, তার উপরে আবহাওয়া কত খারাপ। ওইখান থেকে আসছে আওয়াজ। চলো চলো গিয়ে দেখে আসি। না না, তুই গিয়ে দেখ, আমার ভয় করছে। একা তো আমিও যাব না। আমি বলি যে সবাই একসাথে গেলে ভালো হয় না? হ্যাঁ কি? ঠিক আছে, চলো। হ্যাঁ চলো 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 চলো। রামু, আরে রামু, সিকিউরিটির কি হলো? শুনতে পাচ্ছি না নাকি? দেখ রোজের মতো ঘুমোচ্ছে। আমি কতবার বলেছি এর হিসেব মিটিয়ে দিয়ে আমরা একটা নতুন গার্ড রাখি। রামু, আরে রামুর হলোটা কি? রামু, কি করছো রামু? ও সত্যিই ঘুমোচ্ছিল, চিরকালের মতো। কি মারা গেছিল আগে? আত্মা ওকে মেরে ফেলেছিল? আগে হ্যাঁ, ডাক্তারও এই কথাই বলেছিল, হার্ট অ্যাটাকের কারণে ওর মৃত্যু হয়েছে। আর এটা তো তখনই হয় না যখন আচমকা কোনো ভয়ঙ্কর আত্মা সামনে এসে পড়ে। থামো, এবার বন্ধ করো এসব ভুলভাল কথা বলা। হার্ট অ্যাটাক আসার ফলে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ মারা যায়, তার মানে এটা নয় যে তারা আত্মাকে দেখেছে। কথা বলা খুব সহজ স্যার। আপনাদের এত সাহস থাকলে এই এলাকায় এক রাত থেকে দেখান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই এলাকাটা ছেড়ে আমরা কেন চলে গেছি। প্রয়োজন পড়লে সেটাও করা হবে। আচ্ছা, ওই দেওয়ালেতে যে চিহ্নটা রয়েছে সেটার ব্যাপারে আপনারা কিছু বলতে পারবেন? এই চিহ্নটা? স্যার, এরকম চিহ্ন তো আমি রামুর লাশের কাছেও দেখেছিলাম। তার মানে এই চিহ্নটার কোনো যোগাযোগ আছে এই কেসটার সঙ্গে। পঙ্কজ, এমন কোনো লোকের খোঁজ করো যে এই ধরনের চিহ্ন বা সিম্বল সম্পর্কে ভালোভাবে জানে। এটা ত্রিভুজ, এর সাহায্যে ত্রিকোণমিতি করা যায়। এর উপরের দিকে যদি কেউ মন দিয়ে লক্ষ্য করে তো তাতে তার একাগ্রতা দ্বিগুণ হয়ে যায়। আজকের জন্য এইটুকুই, বাকি আমরা কালকে বুঝবো। আপনি সিনিয়র ইন্সপেক্টর রজত, তাই তো? হ্যাঁ ম্যাডাম, আপনাকে ইন্সপেক্টর পঙ্কজ হয়তো বলেছে যে আমরা একটা বিশেষ চিহ্ন, একটা বিশেষ সিম্বল সম্পর্কে কিছু জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, সেই চিহ্নর ছবি টবি এনেছেন? এই হলো ওই চিহ্নটা, যেটা একটা খুনি সব জায়গাতেই এঁকে রাখছে। ও মাই গড, এই চিহ্ন! আপনি চেনেন নাকি চিহ্নটাকে? হ্যাঁ, 1000 বছর আগে দিকিশান সংস্কৃতিতে এই ধরনের চিহ্ন আবিষ্কার করা হয়েছিল। এতটা পুরনো এই চিহ্ন, মানে কি এই চিহ্নের? এর মানে হলো সর্বনাশ, মৃত্যুর লীলা, মৃত্যুর প্রতীক। এটা এক দৈত্যের চিহ্ন। এটা কিরকম দৈত্য? 1000 বছর আগে ভৃগুরাজ নামে একটা দৈত্য ছিল। ওর ভয়ানক চোখের দিকে যখনই কেউ তাকাতো তখনই সে মৃত্যুর কোলে ঢলে পড়তো। সরি, সেই সময় এই চিহ্নটাকে খুবই অপয়া মনে করা হতো। মৃত্যুর প্রতীক ছিল এটা। ম্যাডাম, এই দানব রাক্ষসের কথাগুলো বইতেই ভালো লাগে, বাস্তব জীবনের সঙ্গে এর সম্পর্ক কোথায়? আর এমনিতেও এই সময়ে কেউ কেন এই চিহ্ন ব্যবহার করবে? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না, কারণ এই সংস্কৃতির ব্যাপারে অনেকেই জানিই না। আর এই বিষয়টার ব্যাপারে তেমন কোনো বইও বেরোয়নি। আচ্ছা, আপনি ছাড়া আর কতজন এক্সপার্ট আছে এই শহরে যারা ওই সংস্কৃতি আর সেই দানবের ব্যাপারটা জানে? তেমন বেশি কেউ নেই, কিন্তু গত মাসে আমি এই সাবজেক্টে একটা লেকচার দিয়েছিলাম, আর সেটা অ্যাটেন্ড করতে অনেকেই এসেছিল। তো তার মধ্যে এরকম কেউ ছিল যে এই বিষয়টাকে নিয়ে একটু বেশি কৌতূহল দেখাচ্ছিল? হ্যাঁ, একজন ছিল তো বটেই।
অনেক কিছু জিজ্ঞাসা করছিল এই দৈত্যের ব্যাপারে। কে ছিল সে? তার নামটা মনে আছে আপনার? না। তার মুখটা তো মনে আছে নিশ্চয়ই। স্কেচ বানাতে পারবেন? স্যার, স্যার এ দেখুন, প্রফেসর স্কেচটা তৈরি করে দিয়েছেন। এটা এ তো অমিতের ছবি না? ওই ডকুমেন্ট ফিল্ম মেকার। হ্যাঁ স্যার, আমাদের ওর কথা বিশ্বাস করা উচিত হয়নি। খুন করার পর নিশ্চয়ই সুন্দরের বাড়িতে গেছে প্রমাণ লোপাট করতে। সচিন, এই অমিতকে ফোন করো আর এখানে বিউরোতে ডেকে Yes, sir. পাঠাও। পুরবি, এই অমিতের ব্যাপারে খোঁজ করো, কুইক। স্যার, স্যার ওকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। ফোন লাগছে না আদৌ? স্যার আবার এই শহর ছেড়ে পালিয়ে যাবার মতলবে নেই তো সে? ফোন ট্রেস করো ওর বাড়িতে গিয়ে দেখো। এত সহজে পালাতে দেব না ওকে। রাত্রির 3টে বেজে গেছে। এটা মনে করা হয় যে রাত্রির 3টের সময় আত্মাদের শক্তি 3 গুণ বেড়ে যায়। এখন এটাই দেখতে হবে যে এই হন্টেড অদ্ভুত এলাকায় আমার সাক্ষাৎ কোনো আত্মার সঙ্গে হয় নাকি না। আমার হাতের এই মিটারটা এখানে সালফারের উপস্থিতির কথা বলছে। আমি দর্শকদের বলতে চাই যে যেখানে সালফারের উপস্থিতি দেখা যায় সেখানে আত্মারা নিশ্চয়ই থাকে। একটু ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাক্ষাৎ আত্মাদের সঙ্গে হবে। সালফারই বটে। মনে হচ্ছে আত্মা জেগে উঠেছে, আর ওরা এখানেই কোথাও আশেপাশে রয়েছে। আমি এখানে থাকবো না। না, এই গন্ডিটার মধ্যে আমি সেফ। আমার আমার কাছে আসতে পারবেন ওই আত্মা। না, না, না।
সেই একই চিহ্ন। স্যার একটা ব্যাপার তো কনফার্ম, যে অমিত খুনি নয়, যে সুন্দরকে খুন করেছে সেই অমিতকে মেরেছে। ক্যামেরার রেকর্ডিং থেকে কিছু জানা গেল? না স্যার, খুনিকে দেখতে পাইনি, শুধু কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যার বিষয়ে এলাকার লোক বলছিল। অদ্ভুত ধরনের আওয়াজ বলছো? স্যার, যদি এই এলাকার লোকের কথা সত্যি হয় আর ওই দানব যদি এখানে আসে তো তো দু চারটে জোকস শুনিয়ে দিও ওকে, তাই না? হাতে শুধুমাত্র একটা কাটা চিহ্ন আর বডিতে অন্য কোনো আঘাত নেই। আমার মনে হয় এর মৃত্যুটাও হঠাৎ হার্ট অ্যাটাকের জন্যই হয়েছে। ভুল ধারণা আর সন্দেহ এ দুটোর কোনো চিকিৎসা নেই। একবার আমাদের মাথায় যদি ঢোকে যে আত্মা দেখা যায়, তাহলে নিজের ছায়া দেখেও ভয় পেয়ে যায় মানুষ, তাকে আত্মা ভেবে। স্যার, একটা বিষয় বুঝতে পারছি না, যখন আমরা এখানে এসেছিলাম তখন দরজা ভেতর থেকে লক ছিল, জানলাও বন্ধ ছিল, তাহলে খুনি ভেতরে ঢুকলো কিভাবে? এটা একটা কথা পুরবি, তবে মনে হয় এ কথার উত্তর আছে আমার কাছে। আমরা সবাই বাইরে চলে যাচ্ছি। পুরবি, তুমি এক কাজ করো, তুমি রুমের মধ্যে থাকো আর এই দরজাটাকে ভেতর থেকে বন্ধ করে রাখো। আর হ্যাঁ, ভেতর থেকে চাবি দিয়েই লক করবে এটাকে। স্যার, আমি দরজা ভেতর দিয়ে লক করে দিয়েছি। পঙ্কজ, নিউজ পেপার নিয়ে এসো। এই হলো দরজার চাবি, আর খুনি নিজে এই চাবি দিয়ে এই দরজা খুলেছিল আর এইভাবে ভেতরে এসেছিল। স্যার, এটা তো সহজ ছিল, কিন্তু বাইরে যাওয়ার সময় খুনি আবার চাবিটা কি করে কি হলে ঢোকালো? এটারও উত্তর সহজ। পঙ্কজ, একটু সুতোটা দাও তো। এই দরজার কি হোল দিয়ে এটাকে ভেতরে ফেলে দিলাম। টানো সুতোটাকে আর দরজাটা বন্ধ করে দাও। পুরবি, সুতোটাকে দরজার নিচ থেকে এদিকে পাঠিয়ে দাও। ওকে স্যার। এবারে চাবিটা দাও তো, এটাকে বেঁধে দিই সুতোয়, এই রকম। এবার বোঝা গেল? চাবিটাকে এই সুতোটায় বেঁধে দরজার ওই দিকে নিচ থেকে ফেলে দেওয়া হয়েছিল, আর চাবিটাকে আস্তে আস্তে টেনে ওই কি হোলের ভেতরে এই সুতো দিয়ে টেনে নেওয়া হয়েছিল। স্যার, খুনি তো খুবই চালাক ছিল, কিন্তু যাওয়ার সময় একটা ভুল করে বসেছে, এইটা এখানে ছেড়ে গেছে। ইনহেলার? এবারে তো ডক্টর সালুকেই বলে দেবেন এই ইনহেলারটা ওই খুনিটার নাকি এই অমিতের। হ্যাঁ ডক্টর, জানতে পারা গেছে যে অমিতের মৃত্যু কিভাবে হয়েছে। কিভাবে? ঠিক সেইভাবেই মৃত্যু হয়েছে যেমন সুন্দর আর ওই সিকিউরিটি গার্ডের হয়েছে, হার্ট অ্যাটাকের কারণে। কিন্তু দয়া, খুনি এই হার্ট অ্যাটাক দানবের রূপ ধরে করায়নি, বরং সে নামি দামি কেমিক্যাল ব্যবহার করেছে। কেমিক্যাল দিয়ে হার্ট অ্যাটাক? হ্যাঁ দয়া, এটা এমন এক ধরনের কেমিক্যাল যেটা খাবার অথবা পানীয়ের সঙ্গে মিশিয়ে দিলে তাহলে 1 ঘন্টার মধ্যেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাহলে খুনি চাইতো যে এই সমস্ত লোকগুলো হার্ট অ্যাটাক হয়ে মারা যাক, আর বাকিদের যাতে মনে হয় যে তারা আত্মা দেখেছে, আর তার ফলেই তারা মারা গেছে। এক্স্যাক্টলি। না ডক্টর, এমনটা হতে পারে না, কারণ যেভাবে সুন্দরকে মারা হয়েছিল ওর ঘাটটা মুটকে দিয়ে ছুঁড়ে দিয়ে, এটা কোনো গাঁটা গোটা লোকের কাজ ডক্টর, মানে বলবান লোকের কাজ। আর হ্যাঁ দয়া, আমি ওই ইনহেলারটাকে ভালো করে পরীক্ষা করে দেখেছি আর জানতে পেরেছি যে ওই মহিলার
ক্যান্সার ছিল। নয় না? নয় না? হ্যাঁ স্যার, নয় না। স্যার ও সিম্বলজির প্রফেসর। স্যার আমি ওনার বইতে পড়েছিলাম যে কিভাবে উনি ক্যান্সারের সাথে যুদ্ধ করেন এবং বেঁচে যান। আর স্যার সে বারবার হাঁচিও দিচ্ছিল ক্লাসের মধ্যে। এই ইনহেলারটা নিশ্চয়ই তারই হবে। স্যার এই দেখুন, নয়না আর ওর ছেলে ওই একই এলাকায় থাকতো যেখানে সুন্দর থাকতো। রাহুলকে কোনো ক্রিমিনাল সবার সামনে খুন করে দেয়, আর এলাকার লোকেরা ওর আগেনস্টে কোনো সাক্ষী দেয়নি। তাই আদালত 1 মাস আগে ওই ক্রিমিনালকে বেকসুর খালাস করে দেয়। আর সেই জন্যই নয়না প্রতিবেশীদের উপরে প্রতিশোধ নিচ্ছে। এই নয়নার সঙ্গে আরো একবার দেখা করতে হবে। এক্সকিউজ মি ম্যাডাম। আরে স্যার, আপনারা ওই খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন কি? হ্যাঁ, জানা গেছে। তাই আমরা ভাবলাম গিয়ে তাকে একটা গিফট দেওয়া যাক। গিফট? আপনারা খুনিদের গিফটও দেন? আগে হ্যাঁ, একটা গিফট আপনার জন্য আছে। আমার জন্য? হ্যাঁ। এইটা ইনহেলার? আপনারই তো। জানতে চাইবেন না এটা কোথায় পেয়েছি? কোথায় পেলেন? সুন্দরের বাড়িতে। যখন আদালত আপনার ছেলের খুনিকে শাস্তি দিল না, তখন আপনি নিজেই আইন হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন আর ভাবলেন যে পুরো এলাকাটাকেই যদি শাস্তি দেওয়া যায়। আপনারা আমার ছেলের কেসটার ব্যাপারে জানেন? সিআইডির কাছে কোনো কিছুই লুকোনো নেই। এবার বলুন, সুন্দরকে কেন মেরেছেন? আরে আমি ওকে মারিনি। আমি তো গত সপ্তাহে ওর বাড়িতে গেছিলাম ওকে এটা বোঝানোর জন্য যেন ও সুপ্রিম কোর্টে এসে সাক্ষী দেয়। আর যখন ও সাক্ষী দিতে রাজি হলো না, তখন আপনি তাকে শেষ করে দিলেন। আমি ওকে কেন মারবো? কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, কাল রাতে আপনি কোথায় ছিলেন? কাল আমি পুনাতে ছিলাম, কনফারেন্সের জন্য গেছিলাম। পুনে? কোথায় ছিল এই কনফারেন্সটা? হোটেল স্যান্ড ডিউনে। আপনারা চাইলে খোঁজ নিতে পারেন। নাম্বার আছে আপনার কাছে ওই হোটেলের? আগে আছে 117923 097। হ্যালো। আচ্ছা, আপনাদের হোটেলে কাল নয়না বলে কেউ কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছিল? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ইনি সত্যি বলছেন। এবার তো আপনাদের বিশ্বাস হলো? যদি এই কাজটার পেছনে ওনার হাত না থাকে, তাহলে খুনিটাকে? ফ্রেডি স্যার, অভিজিৎ কোথায়? কেন, কি হয়েছে বলুন? একটু দরকার ছিল। আরে আমি তো আছি, আমাকে বলুন। কি আহ, ব্যাপার স্যার- সারিকা দেবী, আপনি বিউরোতে? অভিজিৎ, তুমি বিজি নও তো? না না, কেন, কি ব্যাপার? আমি ভাবছিলাম যে কি এই কেসটা শেষ হবার পরে যদি আমরা দুজনে কোথাও খেতে যাই। আইডিয়া তো ভালো, কিন্তু জানি না কতদিন লাগবে কেসটা সলভ হতে। আর ততদিন আপনি কি না খেয়ে থাকবেন নাকি? আপনি চলে যান না অন্য কোনো বন্ধুর সঙ্গে খাবার খেতে। তুমি তো জানোই যে আমার খুব বেশি বন্ধু নেই। আর ওই ওই যে ওই ওই আছে না সংযোগ? হ্যাঁ হ্যাঁ, ওই সংযোগ তো আমেরিকায় থাকে, এখানে থাকে নাকি? ও তো আবার ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। আচ্ছা, আমেরিকাতে থাকে? হ্যাঁ, তাহলে? আর ফিরেও যাচ্ছে? হ্যাঁ। কবে যাচ্ছে? ওর তো এই আজকে রাত্রেই ফ্লাইট। আজকে তো আপনি তো আগে বলবেন আমাকে। ঠিক আছে, কেসটা তাড়াতাড়ি সলভ করি, তাড়াতাড়ি খাবার খেতে যেতে হবে। আমিও অনেকদিন থেকে খাবার খাইনি, যখন থেকে আপনাকে আমি ওখানে কথা দিলে কিন্তু। স্যার, আমি এমন একটা সূত্র খুঁজে পেয়েছি
যেটা দিয়ে মনে হচ্ছে স্যার খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে। আচ্ছা কি সেটা? স্যার ওই যে জমিটা রয়েছে যেখানে লোকের বাড়িগুলো আছে, সেই জমিটা মোহন নামে একজন লোকের, কিন্তু এখন ওই জমিটা সুন্দরের। আর মোহন সবসময় এটা ভেবে গেছে যে সুন্দর ওর সাথে শুধু বেইমানি করে গেছে। এই মোহন ওর ওপরে মামলাও করেছিল আর হেরেও গেছিল। স্যার তাহলে এই খুনটা মোহন করেনি তো, নিজের সেই পুরনো জমি ফেরত পাওয়ার জন্য? হতে পারে। আচ্ছা এই মোহন থাকে কোথায় আজকাল? স্যার ওর নিজের তো কোনো বাড়ি নেই, ওল্ড এজ হোমে থাকে। ওল্ড এজ হোম? খাওয়া হয়ে গেছে? ওষুধ সময় মতো খাচ্ছেন তো? নিজের খেয়াল রাখবেন। হয়তো কেউ এসেছে, আপনারা আরাম করুন, আমি আসছি। স্যার লোকেরা এই ওল্ড এজ হোমে কি করে নিজের মা বাবাকে রাখে? সত্যি ছোটবেলায় যারা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছিল, বৃদ্ধ বয়সে আমরা তাদেরকে এখানে। হ্যাঁ বলুন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি? আমরা মোহন বাবুর সঙ্গে দেখা করতে চাই। মোহন বাবু? হ্যাঁ, মিস্টার মোহন সিদ্ধান্ত। আপনারা আসতে দেরি করে ফেলেছেন, উনি তো গত মাসেই মারা গেছেন। ওনার পরিবারের কেউ ছিল কি যে দেখা করতে আসতো? পরিবারের কেউ তো নয়, কিন্তু হ্যাঁ একটা ছেলে সবসময় ওনার সাথে দেখা করতে আসতো, কিন্তু আমারও নামটা মনে নেই। কেমন দেখতে ছেলেটাকে? সেটাও মনে নেই, কারণ 2-3 মাস ধরে আসেনি না, তাই আমার একদম মনে নেই। আচ্ছা, মোহন বাবুর মৃত্যুর পর ওনার জিনিসপত্র নিতে কেউ এসেছিল? না, ওনার জিনিসপত্র ভেতরেই আছে, ওনার ঘরে। তাহলে আমরা কি সেটা একটু দেখতে পারি? হ্যাঁ আসুন। এটা ওনার ঘর, আসুন। স্যার, এই দেখুন মোহন বাবুর ছবি। যৌবনে কোনো হিরোর থেকে কোনো অংশে কম ছিলেন না। আরে এটা কি? কি হয়েছে স্যার? এই দেখো, ওনার হাতে এই অ্যান্টিক ঘড়িটা দেখছো? আরে হ্যাঁ স্যার, এটা তো একদম সেই রকমই ঘড়ি যেটা আমরা সুন্দরের লাশের সামনে পেয়েছিলাম। তার মানে স্যার মোহনবাবু এই ঘড়িটা ওই ছেলেটাকে নিশ্চয়ই দিয়েছিল যে ওর সাথে দেখা করতে আসতো, আর তারপর এই ঘড়িটা ছেলেটার হাত থেকে খুলে যায় সুন্দরকে মারার সময়। কিন্তু সেই ছেলেটার মাথায় এমন কি ভূত চেপেছিল যে সে নিজেই মোহনবাবুর হয়ে প্রতিশোধ নিতে ছুটল? হয়তো এই প্রশ্নটার উত্তর মোহনবাবুর এই ডায়েরিতে পাওয়া যাবে। কি লেখা আছে স্যার এই ডায়েরিতে? মোহনবাবু লিখেছিলেন, সুন্দর ওনাকে ঠকিয়েছে। সুন্দর ওনাকে কথা দিয়েছিল যে আজুবানগরের জমিতে খুব বড় একটা বাড়ি বানিয়ে দেবে, আর নকল কাগজে সই করিয়ে সমস্ত জমিটা হাতিয়ে নেয়, আর তার উপর কলোনি বানিয়ে বাড়িগুলো বিক্রি করে দেয়। এত বড় বেইমানি! হ্যাঁ ফ্রেডি, তিনি এটাও লিখেছেন যে জমির সাথে সাথে সোনার মোহরগুলো হাতছাড়া হয়ে গেছে, যেটা উনি ওই জমিতে পুঁতে রেখেছিলেন। আর সুন্দরের ঠকানোর কারণে সেটা নষ্ট হয়ে যায়, ওনার হাত থেকে জমিও হাতছাড়া হয় আর সোনাও। মোহনবাবু কখনো হয়তো নিজের দুঃখটা ওই ছেলেটাকে বলেছিলেন, আর ও পৌঁছে গেল সুন্দরকে খুন করতে। ও ওনার প্রতিশোধ নেয় আর কলোনিও খালি করে দেয়। আর কলোনি খালি করার পেছনে একটাই উদ্দেশ্য থাকতে পারে, লুকোনো সোনার মোহরগুলোকে খুঁজে বের করা। স্যার মনে হচ্ছে কেউ একটা আসছে। হ্যাঁ ওই হবে হয়তো, সবাই সতর্ক থেকো।
স্যার এ তো সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে সোনা খুঁজতে। শোনা নয়, ওর কপালে লোহা লেখা আছে, জেলের গরাদের লোহা। সবাই রেডি আছো? এদিকে চলে এসো। তাহলে এখানে লুকোনো আছে সোনা। এবার আমার বড়লোক হওয়া কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র সিআইডি ছাড়া। সিআইডি? হেলমেট খোল। রিতেশ, তাহলে তো সোনা তোমার দরকার? হ্যাঁ, সোনার পেছনে যে দৌড়তে চায় তাকে প্রায়শই কাঁদতেই হয়। আমি খুন করেছিলাম সুন্দরকে মোহনবাবুর বদলা নেবার জন্য, আর সেই সঙ্গে সমস্ত সোনা নিয়ে বড়লোক হতে চেয়েছিলাম। খুব লম্বা প্ল্যানিং করেছিলে তুমি। তুমি শুধু সুন্দরকেই মারোনি, এলাকায় জলের পাইপের নিচে একটা মাথার খুলিও রেখেছিলে, যাতে আজুবানগরে আত্মার গল্পটা ছড়াতে পারো। হ্যাঁ, আমার কাছে ওই পাড়া খালি করা ভীষণ দরকারি ছিল, যাতে আমার সোনার খোঁজে কোনো বাধা না পড়ে। আর তাই তুমি অমিতকেও মেরে ফেললে, কারণ ও ওখানে প্রায় ডকুমেন্টারি শুট করতে আসতো, আর ও তোমার সোনার বিষয় জানতে পেরে যেত। হ্যাঁ হ্যাঁ, ওকে মারা ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। অমিতকে মেরেছ, সুন্দরকে মেরেছ, সিকিউরিটি গার্ডকেও খুন করেছ, বড়লোক হওয়ার স্বপ্নে তুমি তিনটে খুন করেছ। তোমার ভাগ্য ভালো, ফাঁসি শুধু একবারই হয়।